সহজ লেসন তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 6 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। একের কয়ের জায়গায় দেওয়া আছে 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় আলিবর্দী খানকে, সাদাত খানকে, মুর্শিদ কুলি খানকে, মির্জাফরকে। তো 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় কাকে? এখানে উত্তর লিখবে মুর্শিদ কুলি খানকে। ক্ষয়ের দেখা হচ্ছে অপশাসনের অজুহাতে কোম্পানির দখলে আসে হায়দ্রাবাদ, অযোধ্যা, সাতপুরা, সাতারানা, মহীশূর রাজ্যের অবশিষ্ট অংশ। তো অপশাসনের অজুহাতে কোম্পানির দখলে আসে অযোধ্যা রাজ্যের অবশিষ্ট অংশ। গয়ের দাগে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন, সিভিক সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো। তো 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। ঘয়ের দাগে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। উমর দাগে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1602 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1702 খ্রিস্টাব্দে। তো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। ছয়ের দাগে ভারতে আইনের শাসনের ধারণা চালু করেছিলেন মোগলরা, ফরাসিরা, ব্রিটিশরা। তো ভারতে আইনের শাসনের ধারণা চালু করেছিলেন ব্রিটিশরা। ছয়ের দাগে হচ্ছে পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757, 1759 খ্রিস্টাব্দে। তো পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। বরিগজা দাগে হচ্ছে সলবাইয়ের সন্ধি হয় 1756 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1782 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। তো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। এরপর ঝয়ের দাগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদী পথগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড, হগ ক্যামেরন, জেমস রেনেল। তো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদী পথগুলি জরিপ করেন জেমস রেনেল। এরপর 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। কয়ের দাগে হচ্ছে কত খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল? তো উত্তর লিখবে 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিলেন। গয়ের দাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর লিখবে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এরপর ঘয়ের দাগে হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো এখানে উত্তর হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হচ্ছেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। উমর দাগে কলকাতা দখল করে কে আলীনগর নাম দিয়েছিল? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে, কলকাতা দখল করে আলীনগর নাম দিয়েছিল। ছয়ের দাগে হচ্ছে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন ড্যাশ। তো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। এরপর ছয়ের দাগে হচ্ছে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ড্যাশ। তো হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডেভিড হেয়ার। বরিগজ দাগে দস্তক কথার অর্থ কি? দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র। ঝয়ের দাগে হচ্ছে কার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? তো উডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। 3 নম্বর দাগে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টির উত্তর লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর। কয়ের দাগে হচ্ছে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো 1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এর মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ক্ষয়ের দাগে কর্নওয়ালিস কোড কাকে বলে? উত্তর লিখবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। তো এরপরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে উত্তর লিখবেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝায়? তো কোম্পানির সিপাহী বাহিনী বলতে বোঝায় ভারতবাসীদের নিয়ে গঠিত সেনাবাহিনী। যেমন উত্তর ভারতের কৃষকদের নিয়ে গঠিত হয়েছিল এই সেনাবাহিনী বা
সিপাহী বাহিনী। কোম্পানির হয়ে এলাকা দখল করার কাজ করতে হতো। এছাড়াও কোম্পানির ঘোরতর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলা করতে হতো এই সিপাহীদের। এদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা রাখা হতো। নেক্সট হচ্ছে ওঙ্গরদাগে বক্সার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয়। ছয়ের দাগে ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? তো 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয় তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। ওকে, এগুলো তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন ছিল, ঠিক আছে। এখান থেকে তোমাদের দুটির উত্তর লিখতে বলা হচ্ছে। এরপর 4 নম্বর দেখা হচ্ছে, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। 4-5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 নম্বর করে 3 দেখুন 6 নম্বর দেওয়া আছে। কয়ের থেকে বলা হচ্ছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতার নীতি। ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতার নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন, ঠিক আছে। এর শর্তাবলী কী ছিল? অধীনতামূলক মিত্রতার নীতির অন্যতম কয়েকটি শর্ত ছিল, যেমন 1 নম্বর, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবে না। 2 নম্বর, এই মিত্রতা নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে নিজেদের ব্যয়ে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে। 3 নম্বর, অধীনতামূলক মিত্রতার নীতিতে আবদ্ধ কোনো রাজ্যকে তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করলে তাকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি। 4 নম্বর, সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বৃহৎ রাজ্যগুলি নিজেদের রাজ্যের একাংশ কোম্পানিকে দান করবে। ক্ষুদ্র রাজ্যগুলি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেবে। পরের দেখা হচ্ছে মেকলের প্রতিবেদন বলতে কী বোঝো? তো 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয়, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুমোদন পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন, ঠিক আছে। উডের প্রতিবেদন সম্পর্কে যা জানো লেখুন। আমরা উত্তর লিখছি 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। নেক্সট হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্টে কী কী বলা হয়েছে? তো রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাস, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সির 3টি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। ঠিক হয়, বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনে মাদ্রাস ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন, ঠিক আছে। বা তাদের কার্যকালের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। এরপর হচ্ছে 5 নম্বর দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বর করে প্রশ্নের মান, 5 থেকে 10 নম্বর। প্রথম প্রশ্ন, কয়ের দাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি কী ছিল? তো দেখো, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হলো 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশী যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানা কারণ, ঠিক আছে। এই কারণগুলি হচ্ছে 1 নম্বর, কোম্পানির ষড়যন্ত্র। ব্রিটিশ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। 2 নম্বর হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়হাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকন না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 4 নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা
তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। 5 নম্বর, কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। এরপর 6 নম্বর দাগে দেখো, এবার 6 নম্বর পয়েন্ট আমরা লিখছি আলীনগরের সন্ধি ভঙ্গ। ওকে, সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যে রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্ষয়ের দাগে পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তো ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ ছিল। পলাশির যুদ্ধে শুধু বাংলার নবাবের পরিবর্তন হয়েছিল। ব্রিটিশরা বাংলায় ব্যবসা করার অবাধ সুযোগ এবং রাজস্ব আদায়ের ক্ষমতা সরাসরি পায়নি। ভারতের কোম্পানির ক্ষমতা বিস্তারের প্রক্রিয়া শুরু হয়েছিল মাত্র, কিন্তু বক্সারের যুদ্ধের ফলে কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল। তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। গয়ের দেখা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। তো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা ও নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিলেন। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি আমরা, দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা হয়ে যায়। 2 নম্বর, জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। 3 নম্বর, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার অধিকার স্বীকার করা হয়। ঠিক আছে, এরপর আরও একটি প্রশ্ন রয়েছে, ক্ষয়ের দাগে কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখন। তো কোনো চাষযোগ্য বা বাসযোগ্য জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকে বলা হয় জমি জরিপ। সম্রাট অশোক, সুলতান আলাউদ্দিন খলজি, শেরশাহ, সম্রাট আকবর প্রমুখ জমি জরিপের চিরাচরিত প্রথা অনুসরণ করলেও কোম্পানি আমলে আধুনিক জমি জরিপের প্রথা চালু হয়। 1 নম্বর হচ্ছে কোম্পানির জমি জরিপ পদ্ধতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। জমি জরিপের মাধ্যমে কোম্পানি শাসনাধীন এলাকার আয়তন, জমির পরিমাণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ এবং শাসনাধীন এলাকায় মোট চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করতে চেয়েছিলেন। 2 নম্বর হচ্ছে জমি জরিপের সূচনা। পলাশির যুদ্ধের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার নতুন নবাব মির্জাফরের মাধ্যমে কলকাতা থেকে কুলপি পর্যন্ত প্রাপ্ত 24টি পরগনার জমি জরিপের ব্যবস্থা করেছিলেন। ওকে, 1760 খ্রিস্টাব্দে এই কাজ শুরু করেন ফ্র্যাঙ্কল্যান্ড এবং তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হগ ক্যামেরন। এরপর 1767 খ্রিস্টাব্দে ভারতের জমি জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনেলকে নিয়োগ করা হয়। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের এখানে তোমাদের ইতিহাস বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করে রাখবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের PDF নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।